ইরানের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করার হুঁশিয়ারি ট্রাম্পের। সংঘাত বন্ধের আলোচনায় তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী। এবং গাজায় মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী। ফিলিস্তিনকে সমর্থন দেয় ব্রিটেনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি ইসরাত মুক্তি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেপাল তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত 289 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির সরকার। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে অন্তত 50টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এই বিপর্যয়ে ভারত, আমেরিকা ও ব্রিটেন সহ অন্তত 26টি দেশের 5 শতাধিক বিদেশি নাগরিক সহ নিখোঁজ রয়েছেন প্রায় 1500 মানুষ। তিব্বত সীমান্ত থেকে নেমে আসা প্রায় 2 কোটি ঘনমিটার অতিরিক্ত পানি আর কাদা পাথরের ধসে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় নেপালের উত্তরাঞ্চল। প্রাথমিক ধারণায় ভূমিকম্পের কথা বলা হলেও আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় হিমবাহ ধস ও ভূমিধসের ফলেই এই বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়। ভয়াবহ এই ঢলে ভোটেকোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর পানি বিপজ্জনক সীমা অতিক্রম করে। বিপর্যয়ে এখন পর্যন্ত 1.5 শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সময় বাড়ার সাথে সাথে প্রাণহানির সংখ্যা বহুগুণ বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। পর্যটন ও তীর্থযাত্রার জন্য জনপ্রিয় এই অঞ্চলে আটকা পড়েছেন বহু বিদেশি নাগরিক। নেপাল প্রশাসনের তথ্য অনুযায়ী 4 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে, যার মধ্যে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, মালয়েশিয়া ও ইউক্রেনের শতাধিক পর্যটক রয়েছেন। উদ্ধার কাজে সেনাবাহিনী ও বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং গুরুতর আহতদের হেলিকপ্টারে রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হচ্ছে। মারাত্মক সংকটে পড়েছে নেপালের বিদ্যুৎ খাত। দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 10% সরবরাহকারী অন্তত 12টি জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষতির মুখে অন্তত 200 জন বিদ্যুৎকর্মী নিখোঁজ রয়েছেন। ঘটনাকে দেশের জন্য এক বড় আঘাত আখ্যা দিয়ে উদ্ধার কাজ ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যেই হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে নেপাল তিব্বত সীমান্তের বেশ কয়েকটি গ্রাম। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃত্যুর মিছিল। এত অল্প সময় নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেননি অনেকে। ভাগ্যক্রমে কেউ বেঁচে গেলেও বাঁচাতে পারেননি প্রিয়জনকে। এদিকে বিধ্বস্ত নেপালকে সহায়তায় $5 লাখ আর্থিক সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। 4-5 घण्टा पछि त्यो राहत गर्ने हेलिप्याड गएर हाम्रो त्यहाँबाट उद्धार गरे। 68 বছর বয়সী কেশব প্রসাদ বুধবারের ভয়াবহ ভূমিধস ও বন্যায় তিনি বেঁচে গেছেন, কিন্তু বাঁচাতে পারেননি স্ত্রীকে। জানান, বন্যার পানি তাদের বাড়িতে ঢোকার আগে ক্রমেই তা উপরে উঠছিল। এক পর্যায়ে কাদার বিশাল স্রোত বাড়ির দিকে ধেয়ে আসে। এ সময় তিনি তার স্ত্রীর হাত ধরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রবল স্রোতের ধাক্কায় ভেসে যান স্ত্রী। ঘণ্টাখানেক পর কাদার স্রোত থেমে যায়। এর 4-5 ঘণ্টা পর একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে। হতাশ সুরে কেশব বলেন, হয়তো এখনও তার স্ত্রী কাদার নিচে কোথাও চাপা পড়ে আছে। কেশবের মতো আরও অনেকেই বেঁচে ফিরলেও বাঁচাতে পারেননি প্রিয়জনকে। হয়তো শেষবারের মতো দেখার বা কথা বলার সুযোগও পাননি অনেকে। চোখের পলকে ছবির মতো সুন্দর হিমালয় কন্যা নেপাল এখন ধ্বংসস্তূপ। বলা হচ্ছে 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের পর বুধবারের ভূমিধস দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হিসাব কষতে সময় লাগবে বেশ কয়েকদিন।
নেপাল তিব্বত সীমান্তে ঘটে যাওয়া ভয়াবহ ও মর্মান্তিক এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি, নিখোঁজ ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। জানান, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে। এদিকে নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ কার্যক্রমের সহযোগিতা করতে লোকবল এবং $5 লাখ আর্থিক সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, এই অর্থ নেপালের বন্যা দুর্গতদের জরুরি আশ্রয়, খাদ্য, ওষুধ, পানি, ত্রাণ সামগ্রী, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি খাতে ব্যয় করা হবে। নেপাল তিব্বত সীমান্তে এই প্রাকৃতিক দুর্যোগে সাউথ কোরিয়ার বেশ কয়েকজন নাগরিক নিখোঁজ রয়েছেন। কাদামাটির নিচে আটকা পড়েছেন কয়েকজন। তাদের সন্ধান ও দ্রুত উদ্ধারে ইতিমধ্যেই নেপালে রওনা হয়েছেন সাউথ কোরিয়ার পুলিশ, জরুরি পরিষেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের 11 কর্মকর্তাকে নিয়ে গঠিত জরুরি উদ্ধারকারী দল। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান আমেরিকার সংঘাতের 6 মাসের মুখে বড় বিজয়ের দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তার কোনো তাড়াহুড়ো নেই। প্রয়োজনে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে বলেও উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতে সংঘাত কমাতে তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী। ইরানের বিরুদ্ধে আবারও বড় জয়ের দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সাথে আলোচনার টেবিলে বসার জন্য তার কোনো সময়সীমা নেই। ইরান রাজি না হলে এই যুদ্ধ দীর্ঘায়িত করার হুমকিও দেন তিনি। সামরিক আঘাত ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দুটি পদক্ষেপকেই সমান কার্যকর দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, তীব্র মুদ্রাস্ফীতিতে ইরানের অর্থনীতি ধসে পড়েছে, তাই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সময় নেবে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে কাতার। সংঘাত কমানো ও আলোচনার পরিবেশ তৈরিতে তেহরান সফরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করাই এ সফরের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্যিক সংস্থা UKMTO নিশ্চিত করেছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজের সব কর্মী অক্ষত আছেন। অন্যদিকে এক্সে দেয়া এক পোস্টে আমেরিকার নতুন অর্থনৈতিক পরিকল্পনাকে স্পষ্ট প্যারোডি বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। আরেক পোস্টে তিনি দাবি করেন, সাগরে টানা 250 দিন অবস্থান করেও শক্তি প্রদর্শন মিশনে ব্যর্থ হয়েছে আমেরিকার রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এছাড়া সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শন নিষিদ্ধ করেছে ইরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি অভিযোগ করেন, আমেরিকা ও ইসরায়েলের চাপে পড়ে ক্ষয়ক্ষতি পরিমাপের অজুহাতে সেখানে প্রবেশের চেষ্টা করছে সংস্থাটি। সামরিক হামলার ঘটনায় কোনো নিন্দা না জানানোয় আন্তর্জাতিক এই সংস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান আমেরিকার যুদ্ধ শুরুর 6 মাস পার হলেও সংঘাত বন্ধের কোনো কার্যকর পথ খুঁজে পাচ্ছে না ওয়াশিংটন। যুদ্ধ শুরুর সময় মাত্র 4 থেকে 5 সপ্তাহে সংঘাত শেষ করার যেই লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করেছিলেন তা বাস্তবায়িত হয়নি। ফলে সময়ের সাথে সাথে পরমাণু কর্মসূচির মতো মূল লক্ষ্য থেকে সরে এসে হরমুজ প্রণালী সচল রাখা ও অর্থনৈতিক চাপ তৈরি করাকেই নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওয়াশিংটন। ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক সপ্তাহে অভিযান শেষ করার বিষয়ে আশাবাদী ছিলেন। তবে 6 মাস পেরিয়ে গেলেও সামরিক বাস্তবতায় বদলে গেছে যুদ্ধের গতিপথ। লক্ষ্য পূরণ ও যুদ্ধবিরতি নিয়ে জুনে সই হওয়া সমঝোতা স্মারকও বাস্তবায়ন হয়নি। যুদ্ধ শুরুর প্রাথমিক লক্ষ্যগুলোর অন্যতম ছিল তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সমন্বয়ে তা ধ্বংসের উদ্যোগ ভেস্তে গেছে। সরাসরি স্থলসেনা পাঠানো ছাড়া সেই ইউরেনিয়াম জব্দ করা অসম্ভব বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও সার সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও সারের বাজারে বড় ধাক্কা লেগেছে। বিশ্বের 20% খনিজ তেল পরিবহনকারী এই প্রণালী পুনরায় সচল করা এখন ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য হলেও ইরান ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখে নৌ চলাচলের প্রতিবন্ধকতা বজায় রেখেছে। তবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেন্টকমের দাবি, আকাশপথে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার 80 থেকে 90% এবং তাদের নৌ ও বিমান বাহিনীকে পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। এর ফলে নতুন করে হামলার গতি কমিয়ে ওয়াশিংটন এখন তেহরানের ওপর আরও শক্তিশালী অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি থাকলেও ওমানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের ওপর চাপ সৃষ্টি এবং হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলোর পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে। ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের স্বল্পতার কারণে সামরিক বাহিনীর সক্ষমতা কমে যাওয়া এবং যুদ্ধের দীর্ঘসূত্রিতা ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ দিন দিন বাড়াচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গাজায় স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা। জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন, উগান্ডা, মরক্কো এবং কাজাখস্তান ইতিমধ্যে এই মিশনে হাজার হাজার সেনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অনেকেই সমালোচনা করছেন, তবে বাস্তবসম্মত কোনো বিকল্প পরিকল্পনা দেখছি না। এখন প্রথমবারের মতো আমাদের অংশীদার দেশগুলো থেকে শান্তিরক্ষার জন্য সেনা আসার কথা রয়েছে। আন্তর্জাতিক বাহিনীর লজিস্টিক ঘাঁটিতে ইতিমধ্যে কৌশলগত যানবাহন পৌঁছে গেছে। উগান্ডা, মরক্কো ও কাজাখস্তানের মতো দেশগুলো এই প্রচেষ্টায় হাজার হাজার সেনা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটা ঠিক যে কাজগুলো আমাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত হচ্ছে না, তবে প্রক্রিয়াটি চালু আছে। আমেরিকার নেতৃত্বাধীন গাজার শাসন কাঠামো থেকে ব্রিটেনের প্রতিনিধিদের বহিষ্কারের পরিকল্পনা করছে ইসরায়েল। ইউরোপের আরও কয়েকটি দেশের কর্মকর্তাদের ব্যাপারেও একই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ফিলিস্তিন নীতির কারণে ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে টানাপোড়েন চলছে ইসরায়েলের। এর জেরে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন কাঠামো থেকে ব্রিটেনের প্রতিনিধিদের বহিষ্কারের পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও বাস্তবায়নে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার IGSC গঠন করছে আমেরিকা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হবে এর হেডকোয়ার্টার। সামরিক বেসামরিক এই সমন্বয় কাঠামোতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাথে আরও প্রায় 50টি দেশ ও সংস্থার সামরিক ও বেসামরিক প্রতিনিধিরা কাজ করবেন। ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, সম্প্রতি এই উদ্যোগ থেকে ব্রিটেনকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহুর সরকার। এছাড়াও জার্মানি ও ইতালির মতো দেশগুলোর প্রতিনিধিদেরও বাদ দেওয়া হতে পারে আমেরিকার নেতৃত্বাধীন সমন্বয় কাঠামো থেকে। ফিলিস্তিনের নেতানিয়াহু সরকারের আগ্রাসন নীতি নিয়ে সমালোচনার জেরেই এই পদক্ষেপ নিচ্ছে তেল আবিব। দখলকৃত অঞ্চলগুলোতে তৈরি হওয়া ইসরায়েলি পণ্য বয়কটের কারণে এই সপ্তাহে IGSC থেকে নেদারল্যান্ডসকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। বাদ পড়েছে স্পেনও। গাজায় যুদ্ধ ও গণহত্যার জেরে এরই মধ্যে ইসরায়েল খুব ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর বিধিনিষেধ ও সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি পশ্চিম তীরে দখলদারদের আগ্রাসন ও সহিংসতায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরায়েল ইস্যুতে নিজেদের নীতি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। তেল আবিবের দখলকৃত অঞ্চলগুলোর পণ্যে নিষেধাজ্ঞার সম্ভাবনার কথাও জানান তিনি। এছাড়াও ব্রিটেন, জার্মানি, ইতালি সহ আরও 20টি দেশ ও ইউরোপিয়ান কমিশন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ প্রকল্পের নিন্দা জানিয়েছে। দ্বিরাষ্ট্র গঠনের সম্ভাবনা ধ্বংসের এই পরিকল্পনা ব্রিটেন সহ্য করবে না বলে জানিয়েছে বার্নহ্যাম সরকার। জবাবে পশ্চিম তীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করে তা নিয়ে পরামর্শ না দিতে ব্রিটেনকে সতর্ক করেছে তেল আবিব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিন একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে।
আমেরিকায় 2001 সালের 11 সেপ্টেম্বরের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার কথিত মূল পরিকল্পনাকারী খালেদ শেখ মোহাম্মদ ও তার 3 সহযোগীর সামরিক বিচার 2028 সালের জুনে শুরু হতে যাচ্ছে। প্রসিকিউটররা 2027 সালে বিচার শুরুর আবেদন করলেও বিচারক তা আমলে নেননি। 2001 সালের 11 সেপ্টেম্বর উড়োজাহাজ ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলায় প্রায় 3000 মানুষের প্রাণহানি ঘটে। 2003 সালে পাকিস্তানে গ্রেপ্তার হওয়া খালেদ শেখ 2006 সাল থেকে কিউবার গুয়ান্তানামো বে কারাগারে বন্দী রয়েছেন। চায়নার হ্যাকারদের বিরুদ্ধে নাসা, ফেডারেল রিজার্ভ সহ বেশ কিছু স্পর্শকাতর সরকারি নেটওয়ার্কে হামলার অভিযোগ এনেছে আমেরিকা। এর পেছনে বেইজিং সরকার ও সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ তুলেছে ওয়াশিংটন। বুধবার এফবিআই ও জাস্টিস ডিপার্টমেন্ট এসব নেটওয়ার্ক থেকে চায়নার QTFY গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায়। সাইবার হামলায় সেনেট সহ সরকারি বিভিন্ন দপ্তর, হাসপাতাল, টেলিকমিউনিকেশন খাত, পাওয়ার কোম্পানি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু অবকাঠামো লক্ষ্য বানানো হয় বলেও জানানো হয়। সেপ্টেম্বরে আমেরিকায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরের আগেই এমন অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। কানাডার সাথে বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়ছে আমেরিকার টয়লেট পেপারের দামে। সমঝোতা আলোচনা ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে কানাডার পণ্যে ওয়াশিংটনের 50% শুল্ক কার্যকর হয়। এরপরেই আমেরিকার প্রায় 900 পণ্যে 25 থেকে 50% শুল্ক আরোপ করে অটোয়া। দুই দেশের বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কাগজজাত পণ্যে। দেশে তৈরি হলেও টয়লেট পেপার, মাস্কের মতো পণ্য তৈরির কাঁচামালের জন্য কানাডার ওপর নির্ভরশীল ওয়াশিংটন। সেপ্টেম্বর থেকে কানাডার শুল্ক কার্যকর হলে তাই টয়লেট পেপার, টিস্যু, মাস্কের মতো পণ্যগুলোর দাম তাই ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে বলে শঙ্কা বাড়ছে। ভারতে বিভিন্ন জাতিগোষ্ঠী, বাংলাভাষী মুসলিম ও দলিত সম্প্রদায়ের উপর আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়নের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বর্ণ বৈষম্য বিলোপ কমিটি UNCERD। তবে জাতিসংঘে ভারতের মিশন প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছে। ভারতে বাংলাভাষী মুসলিম সহ বিভিন্ন তফসিলি জাতি, দলিত ও রোহিঙ্গাদের উপর আক্রমণ, নির্যাতনের ঘটনা বেড়েছে বলে এক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বৈষম্য বিলোপ কমিটি UNCERD। প্রতিবেদনের সংস্থাটি বলছে, ভারতে বিপুল সংখ্যক মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। জাতিগত বৈষম্য দূরকরণ সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষরকারী 182টি দেশ শর্তগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করে UNCERD। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ভারতে জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে রাস্তায় পুলিশের আটকানো এবং তল্লাশির কারণে আইনি প্রক্রিয়া ছাড়া ইচ্ছেমতো গ্রেপ্তার, আটক এবং নির্যাতন হচ্ছে। আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন থাকা সত্ত্বেও ব্যক্তিদের জোরপূর্বক ফেরত পাঠানো নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে UNCERD। এসব বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতেও ভারত সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। এই পর্যালোচনার উপর ভারতের মিশন এক বিবৃতিতে বলছে, তাদের প্রতিনিধি দল ভারতের বহুত্ববাদ, বৈচিত্র্য এবং সাংবিধানিক ও আইনি সুরক্ষার বিষয়গুলো তুলে ধরছে। ভারতের মিশন প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ফ্রান্সের একটি রেল স্টেশনের বাইরে পথচারীদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 1 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় কায়ো শহরের রেলওয়ে স্টেশনের সামনে বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে 7 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পরপরই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। স্থানীয় প্রশাসন জানায়, আটক ওই চালক রুশ নাগরিক, তবে এর আগে গোয়েন্দা নথিতে তার কোনো রেকর্ড ছিল না।
আলজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুনে এই পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 54 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জিজেল, বেজাইয়া ও তিজি ওজু অঞ্চলগুলোতে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে প্রশাসন। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি আরও একটি বিরতির সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে ক্যালিফোর্নিয়া থেকে ব্রিটেনে ফিরেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। 2020 সালে রাজপ্রাসাদ ছাড়ার পর এই প্রথম তারা পরিবার সহ স্থায়ীভাবে দেশটিতে ফিরলেন। বিবিসির খবরে বলা হয়, হ্যারি, মেগান ও তাদের 2 সন্তানকে বহনকারী বিমানটি বার্মিংহাম বিমানবন্দরে অবতরণ করে। রাজকীয় কোনো দায়িত্ব পালন না করে তারা এবার কটসওয়াল্ডস এলাকার একটি বেসরকারি বাড়িতে থাকবেন। ইতিমধ্যে তাদের সন্তানদের স্থানীয় স্কুলেও ভর্তি করা হয়েছে। এই ছিল আন্তর্জাতিক বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে। ধন্যবাদ সবাইকে।